দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাস চালক ও হেলপার গ্রেফতার, ভাড়া নিয়ে ঝগড়ার কথা স্বীকার। বাবা ইমরান শরীফের কাছেই থাকতে চায় জাপানি শিশু জেসমিন ও লিনা, সম্মতি দিল হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করছে সরকার, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহনের বাস চালক ও তার সহকারীকে আটক করেছে র্যাব। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বাস চালক মোহাম্মদ রুবেল ও তার সহকারী মেহেদি হাসান। শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেন বাস চালকের সহকারী। র্যাব জানিয়েছে, আটকের পর ভাড়া নিয়ে বাকবিতণ্ডার কথা স্বীকার করেছে বাসের হেলপার, তবে ধর্ষণের হুমকি দেওয়ার কথা স্বীকার করেনি। হাফ ভাড়া নেওয়ার পরে বাকি টাকা সে বারে বারে ফেরত চাচ্ছিল, তখন তাদের মধ্যে বাকবিতণ্ড হয়, যেটা হেল্পারের ভাষ্য অনুযায়ী এবং যেই শিক্ষার্থী কোমলমত শিক্ষার্থী তার ভাষ্য অনুযায়ী তার সাথে অশোভন আচরণ করা হয়, তাকে হেনস্থা করা হয় এবং নামার সময়ও তার সাথে অশোভনীয় এবং তাকে হেনস্থা করা হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে রবিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়ার দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় তারা। রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে বাসে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ এনে রবিবার সকালে রাস্তায় নেমে আসেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বকশীবাজারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে ধর্ষণের হুমকি সরাসরি দিয়েছে। কয়েকদিন পরে যখন সরাসরি ধর্ষণ করা শুরু হয়ে যাবে তখন কি আমাদের কর্তৃপক্ষ দেখবে? কর্তৃপক্ষ কতক্ষণের মধ্যে যে ধর্ষণের হুমকি দিয়েছে তাকে বিচারের আওতায় আনবে সেটা এখানে এনশিওর করতে হবে। সকল গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে, নারীদের প্রতি সহিংসতা এবং জনহয়রানি বন্ধ করতে হবে। ধর্ষণের হুমকি দেয়া বাসের হেলপারকে আইনের আওতায় আনার পাশাপাশি গণপরিবহনের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবি জানান তারা। বাসটা খালি থাকা সত্ত্বেও আমাদেরকে নিতে চায় না। আমাদেরকে দেখলেই তারা এরকম ভাব করে যে বাস চালকরা হচ্ছে চোর, আমরা হচ্ছে পুলিশ। আর নারীদেরকে দেখলে নারীদেরকে গায়ে হাত দেয়। গায়ে হাত দিয়ে কেন উঠাবে? নারীদের একটা আলাদা সম্মান আছে, এটা তারা বুঝতেই চায় না। আজিমপুর বা বদরুন্নেসার মেয়েরা যায়, তাদের সাথে দুর্ব্যবহার, এটা তাদের একেবারে প্রতিনিয়ত একেবারে একটা ঘটনা হয়ে গেছে। ওনাদের জন্য আমাদের গাড়িতে ছাড় আছে, স্টুডেন্ট ভাড়াও নেই আমরা। 25 টাকা ভাড়া, সেখানে স্টুডেন্ট ভাড়া তারা 10 টাকা দেয়, 15 টাকা চাইলে ওনারাই গাড়ির ভিতরে আর কেউ গ্যাঞ্জাম করে। পুলিশের আশ্বাসে 12:15টার দিকে রাস্তা থেকে সরে যান শিক্ষার্থীরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পিতৃসূত্রে বাংলাদেশি 2 শিশু কন্যা জেসমিন মালিকা ও লাইলা লিনা থাকবেন তাদের বাবা ইমরান শরীফের সাথে। তবে মা জাপানি নাগরিক নাকানো এরিকো শিশুদের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। শিশুদের মতামতকে প্রাধান্য দিয়ে রবিবার এ রায় ঘোষণা করেছে হাইকোর্ট। 2008 সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকোকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফ বিয়ে করেন। তাদের 12 বছরের সংসার জীবনে 3 কন্যা সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বড় 2 কন্যাকে সাথে নিয়ে ইমরান শরীফ বাংলাদেশে চলে আসেন। তাদের মধ্যে তালাকও হয়ে যায়। 2 সন্তানকে ফিরে পেতে জাপান থেকে বাংলাদেশে এসে আইনি লড়াই শুরু করেন নাকানো এরিকো। আদালত সন্তানদের সাথে বাবা মাকে রেখে সমঝোতার উদ্যোগ নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। রবিবার ঘোষণা করা রায়কে হৃদয় বিদারক উল্লেখ করে আদালত বলেছে, শিশুদের কল্যাণে তাদের বাবা মা আরও গঠনমূলক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 10 দিন করে মা বাংলাদেশে আসতে পারবে
এসে বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে। বছরে 3 বার এই সমস্ত খরচ বহন করবে বাবা। মাসে 2 বার 2 সপ্তাহে উইকলি ভিডিও কল করবে মার সঙ্গে। রায়ের বিরুদ্ধে আপিল করা বা অন্য কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে নাকানো এরিকোর আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে থেকে তিনি যে আইনি লড়াই করেছেন, এই সময় তার যে খরচ হয়েছে, এই বাবদ আগামী 7 দিনের মধ্যে বাবা মাকে 10 লক্ষ নগদ টাকা পরিশোধ করবেন। এই 3 বারের বাইরেও মা চাইলে বাংলাদেশে এসে তার সুবিধা মতো সময়ে বাচ্চাদের সঙ্গে দেখাশোনা করতে পারবেন। এই ক্ষেত্রে মাকেই তার খরচ বহন করতে হবে। এদিকে জাপানে থাকা আরেক শিশুকন্যাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইমরান শরীফের দায়ের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে সমান তালে চলার সক্ষমতা যেন ব্যাহত না হয় তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। রবিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিখা অনির্বাণে বিনম্র শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে 3 বাহিনীর প্রধানগণ সৌজন্য দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। যে গৌরব বাংলাদেশ হারিয়েছিল 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে, আমরা আবার সেই গৌরব ফিরিয়ে এনে জাতির পিতার যে আদর্শ, সে আদর্শ বাস্তবায়ন করব। সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় তিনি জানান, বঙ্গবন্ধুর দেয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী আধুনিক যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার আন্তরিক। আপনারা যেন শৃঙ্খলা, পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার অপ্রত্যাশিত কিছু হয়ে গেলে জাতীয় সংসদে না যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপি দলীয় সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খালেদা জিয়ার বিষয়ে বিশৃঙ্খল কর্মসূচি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। 13 নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দাবি করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চায় তার পরিবার ও বিএনপি। কিন্তু সরকার বলছে, সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে নেওয়ার সুযোগ আইনে নেই। খালেদা জিয়াকে বিদেশে নিতে অনুমতির দাবিতে শনিবার সারা দেশে অনশন কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় রবিবার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেন বিএনপির দলীয় সংসদ সদস্যরা। তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। গত 3 বছর তিনি সরকারের হেফাজতে, এই 3 বছরে তার স্বাস্থ্যের এই অবনতি কি করে হলো? ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং ওনার যদি কিছু হয় তার পুরো দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। আমি অনুরোধ জানাবো সরকারকে যে বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বাধ্য করবেন না সরকার আমাদেরকে সংসদ থেকে বেরিয়ে যেতে। তাই সঙ্গত দাবি আমরা করছি, এটির প্রতি যদি সরকার কর্ণপাত না করে আমরা চিন্তা ভাবনা করব সংসদে থাকবো কি থাকবো না, এটি স্পষ্ট কথা আমাদের। এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র দিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে 5টি দল। রাজনীতির অতীতের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে একান্তভাবেই মানবিকতার দৃষ্টান্ত স্বরূপ একান্তভাবেই সহমর্মিতা প্রদর্শন করে সরকার যেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেন। তবে আইনে এর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা পলিটিক্যাল পার্টি
তাদের কর্মসূচি দিতে পারেন, এগুলো যেগুলি, কিন্তু তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে মানে করতে পারেন, এটা ওনারা বলে গিয়েছেন, কিন্তু আইনের ভাষায় বলা যায় এটার কোনো স্কোপ নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 17 বছরের সাজা হয়েছে। 25 মাস কারাভোগের পর 2020 সালের 25 মার্চ সরকার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। তাদের দেওয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা টিকা। পর্যায়ক্রমে অন্যান্য কলকারখানার শ্রমিকরাও করোনার টিকা পাবে। সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রায় 93টি কারখানায় কাজ করেন অন্তত 80,000 শ্রমিক। তাদের সবাইকে করোনা টিকার আওতায় আনতে রবিবার ডিইপিজেড হাসপাতালে শুরু হয় টিকাদান কার্যক্রম। প্রথম দিন প্রতিষেধক দেয়া হয় 1000 শ্রমিককে। ভালো লাগছে যে আমাদের এখানে নিকটে টিকা নিতে পারছি আমরা, এজন্য অনেক আনন্দিত। কোনো জায়গায় যাওয়া লাগে না, অফিসে তো অফিসে দিছে, ভালোই লাগছে। ফ্যাক্টরিতে কাজ করি, কাছে এসে এটা ভালো হয়েছে। টিকা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে ঢাকা জেলা স্বাস্থ্য বিভাগ। অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করছি যে আমাদের ইপিজেডের বাইরেও যেগুলো গার্মেন্টস আছে সেগুলো আমি সাভারের যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনি এটা নিয়ে কাজ করছেন, আমরা তাদেরকেও দেখি কোনোভাবে একটু সহজ উপায়ে ভ্যাকসিনের আওতায় আনতে পারি কিনা। সব শ্রমিক টিকা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমে আমরা আমাদের ইপিজেডের শতভাগ শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী যারা এখানে আছেন তাদেরকে আমরা আগে ভ্যাকসিনেটেড করব। যে শ্রমিকের কর্মঘণ্টা রক্ষার জন্যই কিন্তু ওনারা এই ভ্যাকসিনগুলি দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে প্রথম দিন 4টি কারখানায় শ্রমিকদের টিকাদান কর্মসূচি চালানো হয়, যা চলবে 28 নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে বন্দরনগরীর 7টি কারখানায় 65,300 শ্রমিকের জন্য ভ্যাকসিন বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে চট্টগ্রামে অন্তত 2000 বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। এবার নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের খবর। পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারারে ওল্ড হারারিয়ান্স মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 201 রান করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে 2 বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। সর্বোচ্চ 50 রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মারছেন রুমানা আহমেদ। এছাড়া ফারজানা হক 45, ঋতুমণি 33 ও শারমিন আক্তার 31 রান করেন। সালমা খাতুন অপরাজিত থাকেন 18 রানে। 23 নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বুয়েট কর্তৃপক্ষ। 6 নভেম্বর ব্যাংকার সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। এর আগে সমন্বিত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশ ধারণ করে প্রশ্ন ফাঁস চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। পরে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। 11 নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। মানি লন্ডারিংয়ের সংশোধিত আইন হওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে দুদকের তেমন কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। দুদকের 17তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বন্ধে সকলকে সচেতন হতে হবে, শুধু আইন দিয়ে অপরাধ বন্ধ করা দুরূহ। এ সময় তিনি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি করার জনশ্রুতি রয়েছে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। দুদকের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশ পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কিছুই করার থাকে না বলে মন্তব্য করেন মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি বলেন, যেসব সংস্থার সহায়তায় অপরাধীরা পালায় তাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধের দাবি জানিয়েছেন টেলিভিশন চ্যানেলের মালিকরা। রবিবার বিশ্ব টেলিভিশন দিবসের অনুষ্ঠানে টেলিভিশনকে শিল্প ঘোষণার পাশাপাশি স্যাটেলাইটের ভাড়া পরিশোধ পদ্ধতি আরও সহজ করার দাবি জানান তারা।
সংবাদ মাধ্যম বলেন সবারই প্রতি বছর ২১ নভেম্বর পালন করা হয় বিশ্ব টেলিভিশন দিবস। এই উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের বিকাশ শীর্ষক এ সভায় উঠে আসে অবৈধ আইপিটিভি প্রসঙ্গ। আমি অনুরোধ করব আমাদের টেলিভিশন চ্যানেলগুলিকে শিল্পের মর্যাদা দেওয়ার জন্য, মুক্ত গণমাধ্যম সুসংহত করার জন্য অ্যাটকোর পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। সোশ্যাল মিডিয়া যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাকে পরিবর্তন করা সম্ভব না, বন্ধ করা সম্ভব না, কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব। আমাদের জোরালো দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। আমরা আশা করছি যে সরকার অনুমোদনহীন অনিবন্ধিত আইপিটিভি বন্ধ করবে। শুধু দেশের ইতিহাস ঐতিহ্যই নয়, টেলিভিশনে সমাজের ক্ষতিকর দিকগুলোও তুলে ধরার আহ্বান জানান বক্তারা। এ সময় গণমাধ্যম কর্মী আইন এবং জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। জাতীয় সম্প্রচার আইন, বিশেষ করে গণমাধ্যম কর্মী আইন পাশ হলে আমাদের কর্মীদের যে অধিকার সেটি একটা আইনগত ভিত্তি পাবে। যেমন আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা কার্যক্রম, আমরা সুস্থ বিনোদন চাই যার মাধ্যমে শিক্ষণীয় অনেক কিছুই আসতে পারে। নৈতিকতার অবক্ষয়ের কথা বলা হলো, সেগুলোর জন্য আমার মনে হয় আমাদের কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকা খুব বাঞ্ছনীয়। টেলিভিশনের যে ভাড়া দিতে হয় এটা কিন্তু খুব বেশি একটা পরিমাণ আমার কাছে কিন্তু মনে হয় না। আমি কিন্তু চাবো যে আমাদের ক্লায়েন্ট এবং আমাদের যেন রিলেশনটা ভালো থাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সংবাদ কর্মীদের সুরক্ষায় এরই মধ্যে গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত হয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালাও শেষ পর্যায়ে। এটি হলে পরে সম্প্রচার মাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট তাদের আইনি সুরক্ষা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। টেলিভিশন রেটিং, টিআরপি পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি অ্যাটকোর নেতৃবৃন্দ এটির সাথে একমত বলে আমাকে জানিয়েছেন, সেটি হচ্ছে তাদের পক্ষে এটি করা সম্ভব। ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রামে সেট টপ বক্স ছাড়া টিভি দেখা যাবে না। পর্যায়ক্রমে সারা দেশে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। জনগণের উপর যাতে কোনোভাবেই বেশি টাকার সেট টপ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মনিটর করব। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। মেক্সিকোতে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় ৩৭ জন বাংলাদেশি সহ অন্তত ৬০০ অভিবাসন প্রত্যাশীকে পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার তাদের পাওয়া যায় বলে জানিয়েছে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট। এদের মধ্যে ৪০১ জনই প্রতিবেশী গুয়াতেমালার নাগরিক। এছাড়া হন্ডুরাস, ডমিনিকান রিপাবলিক, নিকারাগুয়া সহ ১২টি দেশের অভিবাসন প্রত্যাশীরা আছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মেক্সিকোর কর্মকর্তারা। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অচল হয়ে পড়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বিভিন্ন অঞ্চল। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মাত্র ২ দিনে ১ মাসের সম পরিমাণ বৃষ্টি হয়েছে প্রদেশটিতে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও রেল লাইন। কানাডার অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্দর শহর ভ্যাঙ্কুভার, যার ফলে খাদ্য ও জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। বিশ্বজুড়ে শনিবার করোনায় মারা গেছে ৫,৬৬৯ জন, আক্রান্ত হয়েছে ৪,৮১,২২৩ জন। শীত মৌসুমের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহে ইউরোপে সংক্রমণ শতকরা ৫ ভাগ বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। জার্মানিতেও বেড়েছে শনাক্তের হার। নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস ও আয়ারল্যান্ডকে উচ্চ ঝুঁকির দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গ্রিসে টিকা না নিলে কর্মক্ষেত্র, বিনোদন কেন্দ্র এবং যানবাহনে প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। চীনে এখন পর্যন্ত মোট জনসংখ্যার শতকরা ৭৬.৩ ভাগ মানুষ করোনা টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছে। খেলার খবর। টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে ৭৩ রানে। কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮৪ রান করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা সর্বোচ্চ ৫৬ রান করেন। নিউজিল্যান্ডের মিশেল সান্টনার নেন ৩ উইকেট। জবাবে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে কিউইরা। সর্বোচ্চ ৫১ রান করেন মার্টিন গাপটিল। ভারতের অক্ষর প্যাটেল ৩ এবং হর্ষল প্যাটেল নেন ২ উইকেট।
মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে এক অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের পক্ষ থেকে একটি জার্সি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে নরসিংদীর ফুটবলার সুভাষ চন্দ্র সাহার 13 নম্বর জার্সিটি মুক্তিযুদ্ধ জাদুঘরে শোভা পাবে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান অনেক। এ সময় টি-20 ক্রিকেট সিরিজে পাকিস্তানের পতাকা হাতে কয়েকজন তরুণের মিরপুর স্টেডিয়ামে যাওয়ার বিষয়ে তদন্ত করার আশ্বাস দেন মন্ত্রী। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাস চালক ও হেলপার গ্রেফতার, ভাড়া নিয়ে ঝগড়ার কথা স্বীকার। বাবা ইমরান শরীফের কাছেই থাকতে চায় জাপানি শিশু জেসমিন ও লিনা, সম্মতি দিল হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করছে সরকার, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।